বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা সেই তোমাদের কাঙ্ক্ষিত ক্লাস, যেটা আমি আসলে গত ক্লাসে চাইছিলাম যে সংকরায়নটা পড়াইবো, বাট সময়ের স্বল্পতার কারণে ক্লাসটা লং হয়ে যাচ্ছিল জন্য আমি ওই সংকরায়নটা পড়াইতে পারি নাই। তো আজকে ক্লাসে আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত টপিকটা সংকরায়নটা পড়াবো, ঠিক আছে? তো সংকরায়ন টপিকটা পড়ার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি, গল্পটা ভালো করে শোনো। এক বাবা হাটে গেছে, বাজারে গেছে, যে 4টা আম কিনছে। তো আমগুলো ছিল, ধরো একটা আম ছিল ফজলি, একটা ছিল হচ্ছে ল্যাংড়া, একটা হচ্ছে হিমসাগর, আর একটা মনে করো আম্রপালি। এই 4 ধরনের আম কিনছে সে বাজার থেকে, 4 ধরনের 4টা আম কিনছে। আমি তোমাকে যদি প্রশ্ন করি, ভাই 4টা আমের টেস্ট কি সেম? না। এবং 4টা আমের আকৃতি কি সেম? না। তাহলে টেস্টও সেম না, আকৃতিও সেম না। আচ্ছা, এইটা সংখ্যাটা 4, এটা ঠিক আছে। আর 4টা আম সে কেন কিনলো? তার উদ্দেশ্য ছিল তার বাসায় তার 4 ছেলে আছে, তো সে বাজার থেকে 4টা আম কিনে এসে সে তার 4 ছেলেকে দেবে, এই উদ্দেশ্যে সে 4টা আম কিনছে। এবং এই 4টা আম দিয়ে ছেলেগুলোকে টেস্ট করতে চায়, আসলে ছেলেগুলোর মধ্যে কেমন একতা মিল মহব্বত আছে। তো এই উদ্দেশ্যে সে বাজার থেকে 4টা আম কিনে 4 ধরনের কিনে এসে 4 ছেলেকে সে 4 আম দেয়। এবার দেওয়ার পরে সে বাবা দূর থেকে লক্ষ্য করে দেখেন যে হচ্ছে ওই 4 ছেলে একজন আরেকজনকে বলছে, তো তোর আমটা টেস্ট বেশি, আমার আমটা টেস্ট কম, বাবা তোকে ভালোবাসে বেশি, আমাকে ভালোবাসে কম, এরকম বলতেছে। এখন এই জিনিসটা বাবা দূর থেকে লক্ষ্য করছেন, লক্ষ্য করার পর চিন্তা করছে যে ঠিক আছে, পরের হাটে দেখবো না তোমরা কীভাবে কাকে একজন আরেকজনকে দোষারোপ করো। তো পরের হাটে ঠিকই আবার যথারীতি বাজারে গেছে, হাটে যে আবার 4টা আম কিনছে, ওই যে ফজলি, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, এই 4টা আমই কিনছে। কিনে নিয়ে সে এবার কী করছে, সে ব্লেন্ডারে নিয়ে এসে ওই 4টা আম জুস করছে। এবার জুস করছে, খেয়াল করবা কিন্তু এখানে 4টা আম কিন্তু ব্লেন্ডারে দিয়ে 4 গ্লাস সে জুস তৈরি করছে, এবং 4 গ্লাসে সমান পরিমাণ জুস আছে, কিন্তু কোনোটাতে কম বেশি নেই। এখন বলো তো ভাইয়া, এখানে কি এই জুস কোনো গ্লাসে জুসের টেস্ট কম বেশি হবে? কোনো গ্লাসের জুসের টেস্ট কম বেশি হবে না। কিন্তু শুরুতে যখন তুমি আমটা ফজলি যখন খাচ্ছিলে তখন একরকম টেস্ট পাবা, রূপালি যখন খাবা তখন আরেক রকম টেস্ট পাবা, ল্যাংড়া খাইলে আরেক রকম, হিমসাগর খাইলে আরেক রকম টেস্ট পাবা। অর্থাৎ তুমি আমগুলো যদি ভিন্ন ভিন্নভাবে খাইতা, তাহলে 4টা আমের 4 রকম টেস্ট পাইতা। কিন্তু যখন 4টা আমকে একসাথে মিক্সচার করে দিয়েছো, তখন তুমি নতুন একটা টেস্ট পাবা না? বলো, নতুন একটা স্বাদ পাবা কি না? অবশ্যই পাবা। এখন এই 4 গ্লাস জুস 4 ছেলেকে দিয়ে বাবা আবারও দূর থেকে লক্ষ্য করতেছেন, দেখি এবার ছেলেরা কি করে। এবার ওই বাবাটা লক্ষ্য করে দেখে যে এইবার আর ওই ছেলেরা কেউ কাউকে দোষারোপ করছে না, আর কেউ কাউরে বলছে না যে তোর জুস আমটার টেস্ট বেশি, বা তোর জুসটার টেস্ট বেশি, আমার জুসটার টেস্ট কম, এই কথাটা কেউ কাউরে আর বলছে না। তার মানে বিষয়টা এখানে কি ঘটলো, যে আমি ওই বাবাটা 4টা মিক্সার করছিল, করে 4 গ্লাস জুস তৈরি করছিল। এই অরবিটালের ক্ষেত্রে, অরবিটাল সংকরণের ক্ষেত্রে এই সেম ঘটনা ঘটাইতে হবে ভাইয়া। তুমি বিভিন্ন শক্তির মানে বিভিন্ন স্বাদের, তুমি বিভিন্ন সংখ্যক মানে অরবিটাল একসাথে মিশাইবা। মিশানোর পরে অরবিটালকে যখন একসাথে মিশাই দিবা, মিশাই ভর্তা বানাই ফেলবা, বানানোর পরে যে নতুন অরবিটাল পাবা, সেই নতুন অরবিটালের সংখ্যাটা হবে ভাই, তুমি শুরুতে যতগুলো অরবিটাল মিশাইছিলে একসাথে, ঠিক তত সংখ্যক নতুন অরবিটাল তৈরি হবে। এই যে সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি হচ্ছে না, এই সমসংখ্যক নতুন অরবিটালটাকেই আমরা বলতেছি শঙ্কর অরবিটাল। কি বলছি ভাইয়া? শঙ্কর অরবিটাল। তার মানে আমি যদি 4টা অরবিটাল একসাথে মিশাই দিই, মিশানোর পরে আমি 4টা নতুন অরবিটাল পাবো, যে 4টা নতুন অরবিটালের শক্তি হবে সমান। আগে কিন্তু ভাই যে 4টা অরবিটাল মিশাইছিলাম, ওই 4টা অরবিটালের শক্তি সেম ছিল না, কম বেশি ছিল। বাট মেশানোর পরে শক্তি হয়ে যাবে সেম। মেশানোর পরে যেহেতু 4টায় মেশাইছি, আমি নতুন অরবিটাল পাবো 4টা। বুঝতে পারছি? এই যে 4টা অরবিটাল ভিন্ন ভিন্ন শক্তির মিশাইলাম, মিশিয়ে নতুন সমশক্তি সম্পন্ন নতুন যে 4টা অরবিটাল পাইলাম, এই অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয়, এই শঙ্কর অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন। আমি বুঝাইতে পারছি? অর্থাৎ বিভিন্ন শক্তির বিভিন্ন সংখ্যক অরবিটাল একত্রে মিশ্রিত করে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন। তার মানে আমি বিভিন্ন শক্তির অরবিটাল মেশাবো, মেশানোর পরে আমি সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করব। সমশক্তির মানে কি? আমি যে 4টা অরবিটাল তৈরি করব, সেই 4টা অরবিটাল শক্তি হবে সমান। আমি কেনই 4টা তৈরি করব? কারণ মিশাইছিলাম এই 4টা।
চারটা মেশাইছি, সো চারটাই আমার শঙ্কর অরবিটাল তৈরি হবে, পাঁচটা তৈরি হবে না, তিনটাও তৈরি হবে না। বুঝতে পারছি? এখন আসো এই শঙ্কর অরবিটালের চেহারাটা কেমন হয়। তো ভাই আমরা সবাই জানি এস অরবিটালে দেখতে কেমন, এই যেরকম গোলাকার, এস অরবিটাল দেখতে গোলাকার কিন্তু। আচ্ছা পি অরবিটাল দেখতে কেমন, ডাম্বেল আকৃতির, এটুকু বুঝতে পারছি। এখন তুমি এস আর পি কে যদি মিশাও, ধরো আমি এই পি অরবিটাল, আচ্ছা আমি এখানে এক্সিস দিয়ে দেখাই, এটা হচ্ছে ধরে নাও এক্স এক্সিস, আচ্ছা দাঁড়াও, ধরো এটা এস অরবিটাল, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এস অরবিটাল। আর এইখানে আমি রাখলাম, এটা হচ্ছে পি এক্স, এটা পি ওয়াই, এটা মনে করো পি জেড। খেয়াল করবা এটা কিন্তু এক্স অক্ষ, এটা কিন্তু ওয়াই অক্ষ, এটা কিন্তু জেড অক্ষ। তো এই অরবিটালটাকে বললাম পি এক্স, এই অরবিটালটাকে বললাম পি ওয়াই, আর এই অরবিটালটাকে বললাম পি জেড। এখন আমি এইখানে কয়টা অরবিটাল আছে ভাই, তিনটা, এখানে আছে তিনটা অরবিটাল, আর এখানে কয়টা আছে ভাই, একটা। এই একটা অরবিটাল এবং তিনটা অরবিটালের শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন। এই ভিন্ন শক্তির এই চারটা অরবিটালকে আমি একসাথে মেশাবো, তাহলে এই যে একটা এস মেশাবো আর তিনটা পি মেশাবো, মেশালাম কয়টা ভাইয়া, চারটা মেশালাম। এখন আমি মেশানোর পরে কয়টা অরবিটাল পাবো, চারটাই পাবো। এখন আমি নতুন যে চারটা অরবিটাল পাবো, এই চারটা অরবিটালের শক্তি কী হবে, সমান হবে, একটারও কিন্তু কম বেশি হবে না। তার মানে এই চারটা অরবিটাল মেশাবো, মেশানোর পরে আমি সমশক্তির এই চারটা অরবিটালই পাবো আমি। এখন কথা হচ্ছে ওই চারটা অরবিটালকে কী বলা হবে, শঙ্কর অরবিটাল বলা হবে। এখন এই শঙ্কর অরবিটালগুলো দেখতে কেমন হবে, দেখো এখানে এস দেখতে কেমন ছিল, গোলাকার, আর পি ছিল দেখতে কেমন, ডাম্বেল। বাট সংকরণের পরে কিন্তু দেখতে ওরা সেম চেহারার হবে, সেম চেহারার, দেখতে সেম হবে, শক্তি সেম হবে, সংখ্যায় ওরা সমান থাকবে। বুঝতে পারছি? এখন সেম চেহারাটা দেখতে কেমন হয়, এই লুপ হয়, লুপ ভাই, এই শঙ্কর অরবিটাল দেখতে যে লুপের মতো। অর্থাৎ এই যে চারটা অরবিটাল মিশাইলাম না, এরকম চারটা লুপ পাবো আমি, এই একটা লুপ, এই যে একটা লুপ, এই যে একটা লুপ, এই যে দেখো আমি মিশাইছিলাম কয়টা অরবিটাল, চারটা। মিশানোর পরে আমি শঙ্কর অরবিটাল কয়টা পেলাম, চারটা। এবং চারটা শঙ্কর অরবিটাল দেখতে যেরকম, এই যে লুপের মতো, আমি আবার বলছি এই যে এরকম দেখতে, এইগুলো হচ্ছে শঙ্কর অরবিটালের চেহারা। বুঝতে পারছি? আবার বলছি শঙ্কর অরবিটাল দেখতে সেম এরকম, এইরকম এস এর মতো না, এরকম পি এর মতো না। বুঝতে পারছি? তাহলে আমার মনে হয় তোমার শঙ্করায়ন জিনিসটা কি, এইটার প্রাথমিক ধারণাটা তোমার তৈরি হয়েছে। তাহলে আবার বলছি, এস অরবিটাল গোলাকার ছিল, পি অরবিটাল ডাম্বেল ছিল, বাট মেশানোর পরে দুইটাই হয়ে গেছে লুপ, একই চেহারার, একই আকৃতির হয়ে গেছে এবং একই শক্তির হয়ে গেছে। এটা কিন্তু খুবই জরুরি একটা কথা। বুঝতে পারছি? এবার আসো, আমরা এই যে সংকরায়ন পড়তেছি, সংকরায়ন টপিকটা পড়ার আগে আমাকে কার্বনের সংকরায়নটা আগে পড়তে হবে। আমাদের কার্বনের সংকরায়নটা খুবই ভালো করে পড়তে হবে, কার্বনের সংকরায়নটা খুব ভালো বুঝতে হবে। তো দেখি তো কার্বনের সংকরায়নটা একটু বুঝি কিনা। ধরো আমি কার্বনের স্বাভাবিক অবস্থায় যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p2 এটা হয়। এটা হচ্ছে কার্বনের স্বাভাবিক অবস্থার সংকরায়ন। তো আমি একটা কাজ করলাম, এই পিটাকে ভেঙে 2px1 আর 2py1 আমি লিখলাম। এখন বলতো আমরা দেখতে পাচ্ছি কার্বনের সর্বশেষ কক্ষপথ অর্থাৎ যোজ্যতা স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে। তো যেহেতু দুইটা আছে, তার মানে এটাকে ভাঙা সম্ভব, কারণ এখানে 2px 2py এর পরে 2pz আসা সম্ভব। তার মানে এই যে সর্বশেষ কক্ষপথে 2s2 যে অরবিটালটা আছে, এটাকে ভেঙে আমার এখান থেকে ইলেকট্রন বের করে আমি 2pz নিতে পারি। এর জন্য কার্বনকে আমার উত্তেজিত করতে হবে, অর্থাৎ এক্সাইটেশন করতে হবে। এখন একে উত্তেজিত করতে হবে, অর্থাৎ এনার্জেটিক করতে হবে, এনার্জি দিতে হবে। তো আমি দিলাম, একে এক্সাইটেশন করলাম, একে উত্তেজিত করলাম, করলে কি হবে, এখান থেকে ইলেকট্রন বের হবে। এই উত্তেজিত করা মাত্র এই 2s থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। এই 2s থেকে যে ইলেকট্রনটা বের হলো, এই বের হওয়া ইলেকট্রনটা 2py এর পরে কি জানি আছে ভাইয়া, 2pz, ওই 2pz এ চলে যাবে। এবার তাকাই দেখো তো আমার কার্বনের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতা স্তরে কয়টা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, চারটা। কয়টা অরবিটাল আছে, চারটা। তার মানে আমি বলতেই পারি এই যোজ্যতা স্তরে অরবিটাল আছে কয়টা, অরবিটাল আছে চারটা, এটা আমি বলতেই পারি। তার মানে এই যেহেতু যোজ্যতা স্তরে চারটা অরবিটাল আছে, সেহেতু চারটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, চারটা সংকরণে অংশগ্রহণ করতে পারে, আবার তিনটাও করতে পারে,
আবার দুইটাও করতে পারে। তো ভাইয়া যদি 4টা সংকরণে অংশগ্রহণ করে তাহলে 4টা সংকরিত অরবিটাল তৈরি হবে, তো লুপ তৈরি হবে। যদি 3টা সংকরণে অংশগ্রহণ করে তাহলে 3টা সংকরিত অরবিটাল বা 3টা লুপ তৈরি হবে, আর একটা অসংকরিত থেকে যাবে। যদি 2টা সংকরণে অংশগ্রহণ করে তাহলে 2টা সংকরিত অরবিটাল বা লুপ তৈরি হবে, আর 2টা অসংকরিত থেকে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু, বুঝতে পারছি। এবার আসো তো দেখি তো, তার মানে এই 4টা অরবিটাল যদি 4টাই সংকরণে অংশগ্রহণ করে তাহলে sp3 অরবিটাল সংকরায়ন সম্ভব। কীভাবে বুঝলাম? দেখো এখানে এস কয়টা আছে ভাই? এখানে এস কয়টা? একটা না? আর এখানে পি কয়টা আছে? এই জায়গাতে পি কয়টা আছে? 1 2 3টা না? এই যে পি এক্স একটা, 2py একটা, pz একটা। আবার অনেকে ভাবতেছে মানে 2px মানে 2টা px মনে হয়। না রে ভাই, এই দুই তো কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা তো অরবিটালের সংখ্যা নির্দেশ করে না, ঠিক আছে? তার মানে এখানে px আছে কয়টা? একটা। py আছে একটা। pz আছে কয়টা? একটা। তাহলে এখানে p আছে কয়টা? 3টা। তাহলে 3টা আছে p আর একটা আছে s, তাহলে টোটাল অরবিটাল আছে কয়টা? 4টা। তাহলে আমি s কে, এই যে একটা s, এই যে একটা s লিখলাম। কয়টা p? 3টা p। 3টা p কে দেখলো p3 লিখলাম। p কিউব কিন্তু বলা যাবে না, ফর যে আইন কাবিরা গোনা হয়ে যাবে, p কিউব বললে কিন্তু p3 বলতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? sp3। 4টাই যদি সংকরণে যায় তাহলে ওটাকে বলবো sp3। আর যদি এমন হয় যেখানকার মধ্যে 2টা সংকরণে গেছে তাহলে সেটা হবে sp2। বুঝতে পারছি ভাই? s কিন্তু কমন, সংকরণে 2টা যাক আর 3টা যাক বা 4টা যাক, s কমন। সংকরণে যাবে কি যাবে না এটা মানে যাওয়া না যাওয়া এটা আসলে p এর উপরে থেকে যায়। অর্থাৎ পি যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু এস তোমাকে যাইতেই হবে। এস বাধ্যতামূলক। এস হচ্ছে আলু, এটা সব তরকারিতে দেওয়া যায়, ঠিক আছে? তার মানে এস কিন্তু সংকরণে যাবেই, পি যাইতেও পারে, নাও পারে। এই দেখো এখানে এস একটা গেছে, পি দুইটা গেছে, তার মানে একটা পি অরবিটাল সংকরণে যায় নাই। কোন পিটা যায় নাই? সর্বশেষ পিটা। সর্বশেষ পি কোনটা ভাইয়া? 2pz। এই যে pzটা হচ্ছে সর্বশেষ, এই pzটা সংকরণে যায় নাই। বাদ বাকি যে px এবং py এই দুটো কিন্তু ভাই সংকরণে গেছে, এই জন্য দেখো সংকরণটা গেছে sp2। তাহলে এখানে একটা অসংকরিত অরবিটাল থেকে গেছে এই sp2 এর ক্ষেত্রে। আরও একটা হইতে পারে না ভাই? sp। খেয়াল করো তো, sp যখন হয় তখন দেখো তো কয়টা পি সংকরণে আসছে? একটা। কয়টা সংকরণে যায় নাই? 2টা। কোন 2টা যায় নাই? এই যে লাস্টের 2টা, এই লাস্টের 2টা, এই লাস্টের 2টা এই ক্ষেত্রে সংকরণে যায় নাই, বুঝতে পারছি? আর sp2 এর ক্ষেত্রে কোনটা সংকরণে যায় নাই? এই pxটা সংকরণে যায়, pzটা সংকরণে যায় নাই, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এইটুকু বলতে পারি, এইখানে এই যে sp3 এর ক্ষেত্রে কোনো অসংকরিত অরবিটাল নাই, ঠিক আছে? তাহলে অসংকরিত অরবিটালটা এখানে কী হবে? শূন্য হবে। তাহলে আমি এই কথা লিখতেই পারি অসংকরিত। এই যে অসংকরিত অরবিটাল, এই অসংকরিত অরবিটালটা হচ্ছে, এই অসংকরিত অরবিটাল sp3 এর ক্ষেত্রে হচ্ছে শূন্য। আর sp2 এর ক্ষেত্রে অসংকরিত অরবিটাল কিন্তু আছে ভাই একটা। সে একটা কোনটা জানো? এই যে pz, এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। এবং sp এর ক্ষেত্রে অসংকরিত অরবিটাল আছে 2টা, সেই 2টা কোনটা জানো? এই যে py আর একটা হচ্ছে pz। বলো এইটা বুঝছো কিনা? আমার মনে হয় তোমার দিলে ঢুকে দেওয়ার কথা এই জিনিসগুলো। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া তাহলে সংকরিত অরবিটাল কয়টা আছে, এখন তোমাকে সেটা একটু দেখাই। এই যে সংকরিত অরবিটাল, তোমার সংকরিত অরবিটাল কয়টা আছে বলো তো ভাই? এখানে 4টা অরবিটাল ছিল, 4টাই সংকরণে গেছে, তাই না? এই যে sp3। তাহলে সংকরিত অরবিটাল কী হবে? 4টা। সংকরিত অরবিটাল কী হবে? 4টা, বুঝতে পারছি? এইখানে বলতো সংকরিত অরবিটাল কয়টা? 3টা। এই যে s একটা, p দুইটা, 3টা। তোমাকে যদি জিজ্ঞেস করি sp-র ক্ষেত্রে সংকরিত অরবিটাল কয়টা? 2টা। কারণ 2টা অসংকরিত, 2টা সংকরিত, মোট কয়টা? 4টা। কারণ মোট অরবিটাল আছে কয়টা এখানে? মোট অরবিটালই তো 4টা। তো 4টার মধ্যে 4টাই গেছে সংকরণে, তাহলে এখানে অসংকরিত কোনো অরবিটাল নাই। এখানে 4টার মধ্যে 3টা গেছে সংকরণে, তাহলে অসংকরিত আছে কয়টা? একটা। সংকরিত কয়টা? 3টা। 4টার মধ্যে 2টা গেছে সংকরণে, তাহলে 2টা আছে অসংকরিত, তাহলে মোট কয়টা আছে? 4টা, বুঝতে পারছি? এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই যে পাই বন্ডের কথা যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, আমি যখন সিগমা বন্ড এবং পাই বন্ড পড়াইছিলাম তখন কি বলছিলাম? যে সিগমা বন্ড আগে হয়, পাই বন্ড পরে হয়, এটা বলছিলাম না? এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, সিগমা বন্ড তৈরি হয় সংকরিত অরবিটালে আর পাই বন্ড তৈরি হয় অসংকরিত অরবিটালে। এখন তুমি বলো তো, এইখানে কোনো অসংকরিত অরবিটাল আছে? বলো sp3 ক্ষেত্রে কোনো অসংকরিত অরবিটাল আছে? তাহলে আমি বলতে পারি না এখানে পাই বন্ডের মান শূন্য হবে, কোনো পাই বন্ড নাই। আচ্ছা তুমি জিজ্ঞেস করতে পারো এক্সাম্পল, দাঁড়াও এক্সাম্পলে আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা sp2 এর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এখানে সংকরিত অরবিটাল হচ্ছে কয়টা? এই যে 3টা। আর অসংকরিত অরবিটাল কয়টা? একটা। আর আমি বলেছিলাম পাই বন্ড কোথায় তৈরি হয়? অসংকরিত অরবিটালে।
যতগুলো অসংকরিত অরবিটাল থাকবে পাই বন্ড ততগুলো তৈরি হবে। তাহলে এখানে অসংকরিত অরবিটাল কয়টা? একটা। তাহলে পাই বন্ড কয়টা হবে? একটা হবে। তাহলে এই যে পাই বন্ড কয়টা হবে? একটা হবে। সিমিলারভাবে এইটার ক্ষেত্রে এসপির ক্ষেত্রে কী হবে? অসংকরিত অরবিটাল দুইটা, তাহলে পাই বন্ড হবে কয়টা? দুইটা। বুঝতে পারছি? আমার বিশ্বাস তোমরা এবার এটা বুঝতে পারছো যে এই সংকরিত আর অসংকরিত অরবিটালের পাই বন্ড সিগমা বন্ড এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, অবশ্যই বোঝার কথা। এখন তোমাকে যদি সিগমা বন্ডের কথা বলতাম, যেগুলোতে সিগমা বন্ড কয়টা করে আছে এটা যদি জিজ্ঞেস করতাম, তাহলে সিগমা বন্ডটা কী হইতো বলো তো? আমি একটু এটা মুছে দিয়ে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ধর আচ্ছা, এই পাশে একটু খেয়াল করো। ধরো আমি একটা উদাহরণ হিসেবে মিথেন নিলাম। মিথেনের স্ট্রাকচার সবাই জানি, কি বলো তো? মিথেনের স্ট্রাকচারটা দেখায়। মিথেনের স্ট্রাকচার এটা ভাই বলো, মিথেনের স্ট্রাকচার কি এটা কিনা বলো। এই যে অনেকেই ভাবতেছিল যে এই যে অসংকরিত অরবিটাল হচ্ছে 0, সংকরিত অরবিটাল 4, এই অসংকরিত অরবিটাল 0 হওয়ার কারণে সিগমা বন্ডের মান 0 হয়েছিল। এটা কীভাবে দেখো, এই মিথেনের ক্ষেত্রে হিসাব নিকাশ করে বলো তো, তোমরাই বলো আমাকে, এই সিগমা বন্ড এখানে কয়টা? 4টা না? আর তোমাকে যদি বলি পাই বন্ড কয়টা? পাই বন্ড দেখো 0, কারণ এই সিঙ্গেল বন্ডগুলো সবই কি সিগমা না? আর আমরা সবাই জানি সিগমা বন্ড আগে তৈরি হয়, পাই বন্ড পরে তৈরি হয়। আর ডাবল বন্ড না আসা পর্যন্ত পাই বন্ড পাবা না। ডাবল বন্ড থাকলে একটা পাই বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে পাই বন্ড আছে দুইটা। কয়টা আছে? দুইটা। তার মানে এখানে শুধুমাত্র সিগমা বন্ড আছে, পাই বন্ড নাই। তাহলে সিগমা বন্ড কয়টা আছে ভাই? 4টা আছে। আর পাই বন্ড কয়টা আছে? 0টা আছে। একই রকমভাবে sp2 সংকরণের কথা যদি চিন্তা করো, sp2 সংকরণটা কার হয়? তার মানে এটা বুঝে গেছি যে sp3 সংকরণটা হবে কার? মিথেনের। দেখো sp3 সংকরণের ক্ষেত্রেই তো আমরা এই সংকরিত অরবিটাল কয়টা হলো? 4টা। দেখো এখানে সংকরিত অরবিটাল কয়টা? 4টা। এই সংকরিত অরবিটাল 4টা এইখানে আছে। কিন্তু আমি কীভাবে বুঝলাম? দেখো এটা একটা সংকরিত অরবিটাল, কিন্তু এটা একটা সংকরিত অরবিটাল, এটা কিন্তু একটা সংকরিত অরবিটাল, এটা কিন্তু একটা সংকরিত অরবিটাল। কীভাবে বুঝলাম? আমি বলেছিলাম যে সংকরিত অরবিটালে কিন্তু সিগমা বন্ড তৈরি হয়। তাহলে নিশ্চয়ই এই যে এটা যদি সংকরিত অরবিটাল না হইতো, এটা যদি সংকরিত অরবিটাল, এটা যদি সংকরিত অরবিটাল, এটা যদি সংকরিত অরবিটাল না হতো, কার্বনের সাথে যদি সংকরণে অংশগ্রহণ না করতো, তাহলে জীবনেও এই সিগমা বন্ড তৈরি হইতো না। তার মানে অবশ্যই এর sp3 এর উদাহরণ এটা হইতে পারে। আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে সিঙ্গেল বন্ড থাকলে সেটা sp3 সংকরায়ন হবে, কারণ সিঙ্গেল বন্ড থাকা মানে ওখানে কি বন্ড নাই? পাই বন্ড নাই। আর এই যে পাই বন্ড কখন তৈরি হয়? যখন তোর অসংকরিত অরবিটাল থাকে। তাহলে বলতো সিঙ্গেল বন্ড থাকা মানে ওখানে কোনো পাই বন্ড নাই, তার মানে ওখানে কোনো অসংকরিত অরবিটাল নাই। তাহলে আমি বলতেই পারি না ভাই উদাহরণ হিসেবে। আমি এটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে উপরে একটু দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে দেখালাম। তাহলে আমি বলতেই পারি ভাই যে এই উদাহরণটার দিকে একটু তাকাও, যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এদিকে তাকাও একটু। বলো তো ভাই, এইখানে কি সিঙ্গেল বন্ড আছে না? এখন তোমাকে যদি প্রশ্ন করি ভাই এইখানে কি আমার পাই বন্ড আছে, তুমি বলো তো পাই বন্ড পাবা? জীবনে নাই। কারণ কি এখানে তো কোনো ডাবল বন্ডই নাই। ডাবল বন্ড না থাকলে তো পাই বন্ড থাকতে পারে না। আর পাই বন্ড যেহেতু থাকতে পারে না, তার মানে এখানে সকল বন্ডে কি সিগমা। আর যেহেতু সকল বন্ড সিগমা, তার মানে এখানে যে সংকরণটা হয়েছে এটা কি সংকরণ হয়েছে? sp3 সংকরণ হয়েছে। বুঝতে পারছি? এইবার আসো, কারণ sp3 সংকরণ না হইলে অন্য কোনো সংকরণ হলে এখানে পাই আসার চান্স ছিল। দেখো sp2 হইলেও দেখো তো পাই বন্ড আছে একটা, sp হইলেও দেখো পাই বন্ড আছে কয়টা? দুটা। তাহলে এটা sp3 এর জন্যই কোনো পাই বন্ড নাই। বুঝতে পারছি? আচ্ছা, যদি এরকম হয়তো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড নিতাম, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড নিতাম, এইবার খেয়াল করো ভাই, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এই দুটোর একটা সিগমা, এই যে দুটোর একটা সিগমা, কিন্তু আরেকটা কি ভাই? পাই। তার মানে এবার পাই চলে আসছে না? এবার কিন্তু পাই চলে আসছে। তাহলে খেয়াল করে দেখো তো sp2 সংকরণে পাই কয়টা? একটা না? এবার বলো এখানে পাই কয়টা? এখানে তো ভাই পাই একটাই। এই যে পাই বন্ড কয়টা? পাই বন্ড একটাই তো। তার মানে কি sp2 সংকরণ হয় কোন যৌগের ক্ষেত্রে? ইথিনের ক্ষেত্রে। ভাই এটা হচ্ছে ইথেন, কি বললাম আমি? ইথেন। আর এটা কি ভাইয়া? ইথিন। তাহলে আমি যদি সাধারণ নাম দিয়ে বলি, তাহলে এটা হচ্ছে অ্যালকেন আর এটা হচ্ছে অ্যালকিন। তার মানে sp3 সংকরণ হয় কার ভাইয়া? অ্যালকেনের। ভালো করে নোট করে রাখো, অ্যালকেনের। আর sp3 সংকরণ হয় কার? sp2 সংকরণ হয় কার? অ্যালকিনের। sp2 সংকরণটা হয়েছে অ্যালকিনের। আচ্ছা, sp এইটা দেখি তো কার ক্ষেত্রে হয়? তুমি একটু খেয়াল করো, এখানে পাই বন্ড কয়টা? দুইটা। এই যে খেয়াল করো, দুইটা পাই বন্ড থাকে কোথায়? ট্রিপল বন্ডে না? তাহলে নিশ্চয়ই এখানে দুইটা পাই বন্ড আছে। তার মানে ভাইয়া এটা কি ইথাইন না? ইথাইন না? আচ্ছা, ইথাইনের সাধারণ সংকেতের জন্য নামটা বলি, তাহলে কি হয়? অ্যালকাইন। তাহলে নিশ্চয়ই sp সংকরায়নটা হয় কার? অ্যালকাইনের। অ্যালকাইনের। সোজা সাপটা কথা। তাহলে বুঝে গেছি অ্যালকেনের হয় sp3, অ্যালকিনের হয় sp2, অ্যালকাইনের হয় sp3, sp। বুঝলাম? তাহলে অ্যালকেন sp3, অ্যালকিন sp2, অ্যালকাইন sp। এটা সহজ কথা। অ্যালকেনে কখনো পাই আসে না, আর পাই যেহেতু নাই সেটা কখনো ডাবল বন্ড আসতে পারেই না। তাহলে এটা কি হবে? এটা sp3 হবে।
কারণ sp3 এর ক্ষেত্রে কি নাই ভাই, পাই বন্ড নাই। sp3 এর ক্ষেত্রে কি নাই, পাই নাই, পাই শূন্য। sp2 এর ক্ষেত্রে পাই কয়টা আছে, একটা, তার মানে পাই একটা থাকে কখন, যখন ডাবল বন্ড থাকে, তার মানে অ্যালকিন, তার মানে sp2টা হয় কার, অ্যালকিনের। এবার বলতো sp এর ক্ষেত্রে পাই কয়টা ভাই, দুইটা। তাহলে sp এর ক্ষেত্রে পাই দুইটা, দুইটা পাই কোথায় আসে, অ্যালকাইনে আসে। ট্রিপল বন্ড আসলে পরে এই দুইটা পাই বন্ধন আসে। তাহলে ট্রিপল বন্ড যদি আসে তাহলে দুইটা পাই বন্ধন আসে, তার মানে বলতে পারি যে sp সংকর আয়নটা হয় অ্যালকাইনে। কারণ অ্যালকাইনে কয়টা বন্ধন আছে ভাইয়া, তিনটা আছে। কয়টা আছে, তিনটা। তাহলে আমরা এটা বুঝছি কিনা বলো, নিশ্চয়ই বুঝতে পারছি যে অ্যালকেন sp3, অ্যালকিন sp2, অ্যালকাইন sp, বুঝছি না? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি। এবার চলো আমরা এই যেই ধারণাটুকু নিলাম, এই ধারণাটুকু নিয়ে আর কিছু দু একটা খুঁটিনাটি জিনিস আমরা জানি। জানার পরে আমরা রিটেনে যে কোশ্চেনগুলো আছে, যে পানির সংকরণ ব্যাখ্যা করো, বা হচ্ছে অ্যামোনিয়ার সংকরণ ব্যাখ্যা করো, মিথেনের সংকরণ ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আছে, এগুলোর ব্যাখ্যা আমরা একটু শিখবো, ঠিক আছে? তো আমরা আগে আরও কিছু দু একটা ছোটোখাটো তথ্য জেনে নিই তারপরে, ঠিক আছে? তো দেখো এই যে আমি বোর্ডে যে কোশ্চেনটা লিখে রাখছি, এটা বলছে sp3 সংকরণে কতটি অরবিটাল তৈরি হয়। এখন তোমার বলো তো, এই কোশ্চেনটা যদি তোমাকে কোনো একটা ভর্তি পরীক্ষায় দেওয়া হয়, যদি তোমার এই সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, তুমি এটা পারবে না, ভুল করে ফেলবা। sp3 সংকরণে কতটি অরবিটাল তৈরি হয়, ভাই sp3 সংকরণের মধ্যেই তো উত্তরটা আছে। দেখো তো এখানে কয়টা অরবিটাল আছে, তিনটা, চারটা না, একটা এস আর তিনটা পি। তাহলে sp3 সংকরণ হওয়া মানে তো অরবিটাল কয়টা তৈরি হবে, চারটা। বুঝতে পারছি? আমি তো বলেছিলাম যতগুলো অরবিটাল সংকরণে যাবে ততগুলোই সংকর অরবিটাল তৈরি হবে। তাহলে সংকরণে যাচ্ছে কয়টা অরবিটাল, এই একটা এস আর তিনটা পি, একটা এস তিনটা পি, তাহলে সংকরণে যাচ্ছে কতগুলো, চারটা। তাহলে সংকর অরবিটাল তৈরি হবে কয়টা, চারটা। এই জন্য বলছে sp3 সংকরণে কতটি অরবিটাল তৈরি হয়, আনসার কী হবে ভাইয়া, চারটা, চারটা। এটা আনসার তো হবে, ঠিক আছে? এখন তোমাকে যদি প্রশ্ন করা হতো ভাই sp2 সংকরণে কতগুলো সংকর অরবিটাল তৈরি হয়, আনসার কী হইতো ভাই, আনসার তিন হইতো না, যে এস একটা পি দুইটা, তাহলে কয়টা হতো, তিনটা। যদি বলা হয়তো sp সংকরণে সংকর অরবিটাল কয়টা তৈরি হয়, আনসার হচ্ছে দুই। বুঝতে পারছি? ও আরেকটা কোশ্চেন এখান থেকে তোমাকে করা হয়, এই যে এই কোশ্চেনটা একটু খেয়াল করো, বলা হলো sp3 সংকরণে s অরবিটালের পার্সেন্টেজ কত, p অরবিটালের পার্সেন্টেজ কত। ভাই টোটাল তো আমরা জানি কত পার্সেন্ট, টোটাল 100% না, টোটাল 100%। এই চারটা অরবিটাল মানে কত পার্সেন্টেজ, 100%। এখন তোমাকে বলা হলো এখানে s কত পার্সেন্টেজ আছে, p কত পার্সেন্টেজ আছে। এখন এখানে তো টোটাল অরবিটাল চারটা, 4 দ্বারা 100কে ভাগ করলে কত হয় ভাই, 25%। তার মানে এখানে এস আছে হচ্ছে 25%, পি আছে কিন্তু ভাইয়া 25% করে। বুঝতে পারছি? এখানে পি আছে কয়টা, তিনটা, একটা পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। এই যেগুলো পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলোও কতগুলো আছে, কত করে আছে বলো তো, 25% করে আছে। বুঝতে পারছি? তোমাকে যদি জিজ্ঞেস করা হয়তো ভাইয়া sp2 অরবিটালে এস এর পার্সেন্টেজ কত, এখানে কিন্তু ভাই অরবিটাল কয়টা, তিনটা, 3 দ্বারা 100কে ভাগ করলে কত হইতে, 33.33। এই যে এত পার্সেন্টেজ, এটা হচ্ছে এস আছে, আবার এত পার্সেন্টেজে পি এক্স আছে, এত পার্সেন্টেজে পি ওয়াই আছে, কারণ এখানে পি এক্স আর পি ওয়াই আছে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয়তো sp অরবিটাল এস এর পার্সেন্টেজ কত, তাহলে তুমি কি বলতো ভাই 50%, কারণ দুইটা অরবিটাল মিলে 100%। তাহলে 2 দ্বারা 100কে ভাগ করলে কত হয়, 50। তাহলে এস এর পরিমাণ 50, পি এর পরিমাণও 50। এখানে পি বলতে কোন পিটা আছে, পি এক্সটা আছে, কারণ পি ওয়াই, এসপিতে পি ওয়াই এবং পি জেড সংকরণে অংশগ্রহণ করে। তো দেখো এই দুটো কোশ্চেন আমরা একটু আনসার করার চেষ্টা করি, তারপরে আমরা সংকরণটা করি, ঠিক আছে? তো দেখো এই যে এই কোশ্চেন ধরে দেখতে পাচ্ছ, এই ফার্স্ট কোশ্চেন যেটা, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তার মানে একটা পাই বন্ড আছে। তো ভাইয়া একটা পাই বন্ড থাকে জানি কোন সংকরণে, sp2 এ, তার মানে এই কার্বনের সংকরণটা কী হবে, sp2। এবার খেয়াল করো তো এই কার্বনের কাছে চলো, এই কার্বনের সাথেও কি আছে, একটা পাই বন্ড আছে। তাহলে পাই বন্ড থাকে কোন সংকরণে, একটা পাই বন্ড sp2 সংকরণে। আচ্ছা, এবার এই কার্বনের কাছে চলো তো, কোনো পাই বন্ড নাই, তার মানে এই কার্বনের সংকরণটা হবে sp3। বুঝতে পারছি? এবার চলো তো আমি যদি এই কার্বনের কাছে যাই, দেখো এই কার্বনের কাছে আমার ট্রিপল বন্ড আছে, মানে পাই বন্ড আছে দুইটা। বলো তো পাই বন্ড দুইটা আছে কোন সংকরণে, কোন সংকরণে আছে দুইটা পাই বন্ড, sp সংকরায়নে আছে, তাই না? এবং এই কার্বনে দেখো দুইটা পাই বন্ড আছে, তার মানে এই কার্বনের সংকরায়নটা কী হবে, sp হবে। এবং লাস্ট যে কার্বনটা সি, এই যে কার্বনটা, এই কার্বনটার সাথে দেখো কোনো পাই বন্ড নাই, তার মানে এই কার্বনের সংকরায়নটা হবে sp3। বুঝতে পারছি? তাহলে এই যৌগটার কোন কার্বনের কোন সংকরায়ন হবে, আশা করি সবাই বুঝতে পারছো। সোজা কথা, এগুলো যৌগের কোন কার্বনের কোন সংকরায়নটা হবে এটা বোঝার জন্য তুমি পাই বন্ড খুঁজবা। পাই বন্ড একটা থাকলে sp2, পাই বন্ড দুটো থাকলে sp, আর পাই বন্ড না থাকলে sp3।
সোজা কথা, ঠিক আছে। এবার আসো তো দেখি আমরা এই যৌগটাকে, এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করি তো এটা কি হবে, কোনো পাই বন্ড আছে নাই, তাহলে sp3। এখানে পাই বন্ড আছে একটা, তাহলে কি হবে sp2। এখানে পাই বন্ড আছে একটা, তাহলে কি হবে sp2। এখানে পাই বন্ড আছে একটা, তাহলে কি হবে sp2। এখানে দেখো ঝামেলাটা এই দুটো পরে বলছি আমি, এখানে এই কার্বনে খেয়াল করে দেখো তো এই কার্বনে কয়টা পাই বন্ড, একটা, তাহলে sp2। এই কার্বনে পাই বন্ড আছে নাই, তাহলে sp3। এখন এই যে মাঝখানের যে কার্বনটা আছে, এই মাঝখানের কার্বনে খেয়াল করে দেখো এই পাশে একটা ডাবল বন্ড, এই পাশে একটা ডাবল বন্ড, তাহলে এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, তাহলে পাই আছে কয়টা, দুইটা। এখন দুইটা পাই কোন সংকরণে থাকে বলো তো, কোন কোন সংকরণে থাকে বলো, sp সংকরণে। তার মানে এইখানে এই কার্বনের সংকরণটা কি হবে, sp হবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা বুঝে গেছি যে এই যৌগটার কোন কার্বনের কোন সংকরণ হয়, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। এরপরে আমরা তোমাদের একাডেমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, যে যৌগগুলো আসে, যে একটা যৌগ দিয়ে বলে যে এই যৌগটার সংকরণ ব্যাখ্যা করো, ওইটা একটু ফিল করার চেষ্টা করি চলো। তো দেখো আমি sp3 সংকরণ বোর্ডে লিখে রাখছি, এবং sp3 সংকরণ যেসব যৌগের হয় আমরা সেসব যৌগের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি চলো। দেখো এইখানে যে বোর্ডে যে যৌগটা লিখে রাখছে এটা মিথেন, এটা সবচেয়ে পরিচিত একটা যৌগ, কমন একটা যৌগ। এই মিথেন যৌগটাতে কোন সংকরণটা হয়, তো লেখা থেকে বুঝতে পারতো sp3 সংকরণ হয়। কথা হচ্ছে কীভাবে বুঝবো sp3 সংকরণ হয়, ওই যে বোঝার বুদ্ধি ভাই। মিথেনের মধ্যে দেখো তো কোনো সিগমা পাই আছে কিনা, মিথেনের মধ্যে কোনো পাই নাই। মিথেনের স্ট্রাকচারটা কি ভাই, চতুস্তলকীয়। এই যে মিথেনের স্ট্রাকচারের দিকে তাকাও, এখানে কোনো পাই বন্ড আছে, কোনো পাই বন্ড নাই। আর কোনো পাই বন্ড যদি না থাকে সংকরণটা কি হয়, sp3 হয়। তার মানে মিথেনের সংকরণটা কি sp3 হবে, বুঝতে পারছি। আচ্ছা এইটুকু আমরা সবাই বুঝতে পারছি। আরও একটা উপায় আছে, যে sp3 সংকরণ হয়েছে এটারও বোঝার আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে কি এক একটা সিগমা এক একটা সিগমা বন্ড এক একটা সংকর অরবিটাল তৈরি করে। তাহলে এখন দেখো তো এখানে সিগমা বন্ড কয়টা আছে, চারটা। তাহলে চারটা সংকর অরবিটাল এখানে এই মিথেনের ক্ষেত্রে কাজ করবে। তাহলে চারটা সংকর অরবিটালের ক্ষেত্রে খেয়াল করতো, যদি চারটা সংকর অরবিটাল মিথেনের সংকরণে অংশগ্রহণ করে বা সংকরণে কাজ করে, তাহলে চারটা অরবিটাল মানে কি sp3 না ভাই। আবার বলছি এক একটা সিগমা এক একটা সংকর অরবিটাল নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি এই একটা সিগমা একটা সংকর অরবিটাল, এই একটা সিগমা একটা সংকর অরবিটাল, এটা একটা সিগমা সংকর অরবিটাল, এটা একটা সিগমা সংকর অরবিটাল। টোটাল কয়টা আছে, চারটা সংকর অরবিটাল আছে। তো চারটা সংকর অরবিটাল মানে কি ভাই sp3। এখন তুমি বলতে পারো যে এরকম তো হইতে পারে যে সিগমা, যেমন আমি যে পানির কথাও চিন্তা করি, ধরো পানি, এই যে পানির ক্ষেত্রে আমরা জানি দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এবং পানির স্ট্রাকচারটা কি কৌণিক আকৃতির বা ভি আকৃতির। এই যে এরকম, এই যে পানির কয়টা মুক্ত জোড়, দুইটা। তাহলে সিগমা কয়টা আছে দেখো তো, এই যে একটা সিগমা, এই একটা সিগমা। তাহলে কি এখানে সংকর অরবিটাল দুইটা আছে না। তো যেসব যৌগের ক্ষেত্রে তুমি মুক্ত জোড় ইলেকট্রন দেখবা, সেই মুক্ত জোড় ইলেকট্রনগুলো সিগমার সাথে কাউন্ট করতে হবে, বুঝতে পারছি, সংকর অরবিটাল হিসাবে। তাহলে দেখো তো এখানে একটা সংকর অরবিটাল, এখানে একটা সংকর অরবিটাল, দুইটা, আর এই একটা, তিনটা, আর এই একটা, কয়টা হলো, চারটা। তাহলে ওই চারটা এখানে সংকর অরবিটাল তুমি পাবো, কয়টা সংকর অরবিটাল পাবা, চারটা। তো ভাইয়া চারটা সংকর অরবিটাল মানে কোন সংকরণ বলো তো, sp3, বুঝতে পারছি। তুমি সিমিলারভাবে তুমি এটাও চেক করে দেখতে পারো যে অ্যামোনিয়া, এটার ক্ষেত্রেও চেক করে দেখতে পারো। দেখো তো অ্যামোনিয়ার স্ট্রাকচারটা কি, পিরামিড আকৃতির, সবাই জানি পিরামিড, এবং এই অ্যামোনিয়ার নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে দেখো তো সিগমা বন্ড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, আর মুক্তজোড় একটা, তাহলে কয়টা হলো, চারটা। তাহলে চারটা সংকর অরবিটাল মানে কি sp3, নিশ্চয়ই এটা বুঝে গেছো। তো চলো আমরা মিথেনেরটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো স্বাভাবিক অবস্থায় আমরা এই যে মিথেন, এর স্টেপ আছে ভাই, সংকরণে কিন্তু স্টেপ আছে। প্রথম স্টেপ, যে যৌগটার সংকরণ করতে বলবে সেটা কেন্দ্রীয় পরমাণুর তোমাকে আগে ইলেকট্রোম্যাশ করতে হবে স্বাভাবিক অবস্থায় এবং উত্তেজিত অবস্থায়। যদি উত্তেজিত অবস্থায় করা সম্ভব হয় দেন উত্তেজিত অবস্থায় করতে হবে, না সম্ভব না হলে কিন্তু করার প্রয়োজন নেই, ঠিক আছে, জোর করে করতে পারবে না। এখন কথা হচ্ছে উত্তেজিত করা যাবে কি যাবে না কেমন করে বুঝবো, বোঝার উপায় হচ্ছে দেখো তো কার্বনের, আমি দেখাচ্ছি ইলেকট্রোম্যাশে দেখাই। স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রোম্যাশ দিয়ে করি 1s2 2s2 2px1 2py1। ভাই তুমি আমাকে বলো তো এখানে একটা 2pz আছে না, কার্বনের 2pz এ কোনো ইলেকট্রন আছে নাই তো, 2pz তো ফাঁকা। তো ফাঁকা যেহেতু সেহেতু এই সর্বশেষ কক্ষপথের যে 2s2 আছে, একটু খেয়াল করো, এই যে 2s2, এই 2s2কে ভেঙ্গে বিজোড় করে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে আমি এখানে নিয়ে যেতে পারি তো নাকি। তার মানে এবার একে উত্তেজিত করা সম্ভব, উত্তেজিত করলে ইলেকট্রনটা যাওয়ার জায়গা খুঁজে পাবে, যাওয়ার রাস্তা খুঁজে পাবে। কিন্তু যদি এখানে 2pz না থাকতো, না আসতো, তাইলে কি আমরা এখানে উত্তেজিত করতে পারতাম না।
আমি তোমাকে দেখাবো নি, পানি যখন ব্যাখ্যা করব তখন এটা বুঝবো না, ঠিক আছে? আপাতত তুমি কার্বনটার দিকে মনোযোগ দাও, মিথেনের দিকে মনোযোগ দাও। দেখো আমি উত্তেজিত অবস্থায় এই যে কার্বনের মাথায় স্টার দিছি না, এই কথার মানে হচ্ছে কার্বনকে আমি উত্তেজিত করছি। তো কার্বনকে যদি উত্তেজিত করো তার মানে কি হবে, এই যে 2s2 ভেঙে 2s1 হবে, এরপর 2px1, এরপর হচ্ছে 2py1, তারপর হচ্ছে 2p এই যে z1। খেয়াল করে দেখো তো ভাই, এইবার এই কার্বনের যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কয়টা হয়েছে? 4টা। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে ভাই, আমি এই যে 4টা অরবিটাল পাইলাম, এই 4টাই কি সংকরণে যায়? আমরা তো অলরেডি বুঝে গেছি মিথেনের সংকরণটা কি sp3 হয়, এটা তো আমরা আগে থেকে জানি। মানে তার মানে কি 4টা অরবিটালে কিসে যায়? সংকরণে অংশগ্রহণ করে। এখন 4টা অরবিটাল, একটা হচ্ছে s, 3টা হচ্ছে p, 4টাই যখন সংকরণে অংশগ্রহণ করবে, এই সংকরণে অংশগ্রহণ করার পরে সংকরিত অরবিটাল কয়টা পাবো? 4টা পাবো। এবং 4টা অরবিটালের চেহারা দেখতে কি হবে? সেম হবে, সেম আকৃতির হবে, সেম শক্তির হবে, এবং এটা দেখতে কি লুবের মতো হবে। তাহলে আমি এখান থেকে 4টা অরবিটালকে মিশায় কয়টা লুপ পাবো? 4টা লুপ পাবো। তাহলে চলো তো আমরা, তাহলে সংকরণটা কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে? sp3 সংকরণ হচ্ছে। আমরা কি এটাকে বুঝতে পারছি? দেখো একটা s আর 3টা p। আবার বলছি, এটা কিন্তু তোমরা আগের থেকেই জানা লাগবে যে মিথেনের সংকরণটা কি হয়, sp3 হয় না sp2 হয়। তুমি এখানে এসে সিদ্ধান্ত নিতে পারবে না, যেখানে sp3 হয় না sp2 হয়। তোমার আগের থেকে ওই যে টেকনিকগুলো শিখাইলে সিগমা পাই দিয়ে, সিগমা পাইয়ের ওই টেকনিকটা খাটাইয়া তোমাকে আগের থেকে বের করে ফেলতে হবে যেখানে sp3 হয় না sp2 হয় না sp হয়। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এখানে একটা s আর 3টা p আছে। তাহলে সংকরণে যাওয়ার পরে, আর যেহেতু sp3 সংকরণে হচ্ছে, আর এই যে বললাম এই যে 4টা অরবিটাল সংকরণে গেল, এরকম 4টা লুপ পাওয়া যাবে, এবং এই 4টা লুপই হবে কি sp3। 4টা লুপকে কি বলবো? sp3। এটাও sp3, কারণ এর মধ্যে ওই 4টা অরবিটাল আছে। এই যে এর মধ্যে ওই 4টা অরবিটাল, এর মধ্যে ওই 4টা অরবিটাল, এর মধ্যে ওই 4টা অরবিটাল, এটাও sp3, এটাও sp3, এই যে এটাও sp3। বুঝতে পারছি? তাহলে 4টা অরবিটালই হচ্ছে আমার sp3 অরবিটাল। বুঝতে পারছি? এই 4টা অরবিটাল মিলেই তো এই লুপ তৈরি হয়েছে, তাই না? কেন ওই যে 4টা আম যখন মিশা জুস তৈরি করবো, বলো তো ওই জুসের মধ্যে 1 গ্লাস জুস, 4 গ্লাস জুস তৈরি করো 4টা আম মিশায়। এই কোনো গ্লাস জুসের মধ্যে তুমি বলতে পারবে নির্দিষ্ট করে যে এই গ্লাসের মধ্যে শুধুমাত্র আম রূপালি আছে, অন্য কোনো আম নেই, বলতে পারবা না? সব আমি ওখানে আছে। তার মানে এই যে লুপ, এই লুপের মধ্যে কিন্তু বাদ বাকি 4টা অরবিটাল, মানে খালি শুধু এস আছে এখানে না, খালি শুধু পি আছে এখানে না, এখানে এস আছে, px আছে, py আছে, pz, 4টা অরবিটালের মধ্যে আছে। বুঝতে পারছি? তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝে গেছি। এবার আসো, তাহলে কি হয় দেখি তো আমরা, এই যে 2sp3, ভালো করে খেয়াল করবা, s এর বদলে পাইলাম হচ্ছে sp3। এই যে s এর বদলে কি পাইলাম? sp3 পাইলাম। এই মাথায় 1 দিলাম কেন ভাই? এই যে দেখো তো এই অরবিটালের মাথায় একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা বসালাম। তাহলে এখানে কি হবে? sp3 এর মাথায় কত? 1। এখানেও কি হবে? এই যে sp3 এর মাথায় কি হবে? 1। এখানেও কি হবে? sp3 এর মাথায় কি হবে? 1। তোমরা সবাই পরীক্ষা খাতা এইভাবে লিখবা, টিচাররা তোমার প্রতি ফিদা হয়ে যাবে একদম। তুমি এভাবে আনসার করে দিয়ে আসবা, তোমাকে টিচাররা এত বেশি খুশি হবে, এবং তোমাকে পুরো নাম্বারটাই তোমাকে দেবে, তোমার একটা নাম্বারও তোমার কাটা হবে না। আশা করি এটা বুঝতে পারছো। এইবার আসো, এর সাথে মিথেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে না, সেই হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাসটাও করবা। হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস করলে কি হয়? হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস তো 1s1, এটা তোমরা সবাই জানি। এইবার আসো মেন ইয়েটা, চিত্রটা কি, সংকরণের যে চিত্রটা, সেই চিত্রটা কেমন হবে একটু দেখি। এটা আমরা অনেকেই বুঝি না। তাহলে এস আছে কয়টা ভাইয়া এর মধ্যে? এস আছে একটা, আর পি আছে কয়টা? 3টা। তাহলে একটু দেখি তো কেমন হয়। এই যেটা এস, সবাই ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমার জেড। এটা হচ্ছে এস অরবিটাল, প্লাস এর সাথে কি জানি প্লাস করব? পি। এটা হচ্ছে পি এক্স, আর এটা হচ্ছে পি জেড, আর এটা হচ্ছে পি ওয়াই। এটা হচ্ছে কোন অরবিটাল ভাইয়া? পি। এবার এই 4টাকে যখন মিশাই ফেললাম, কি করবো? এই 4টাকে সংকরণ করব, সংকরিত করব, ঠিক আছে? সংকরায়ন। এই যে সংকরায়ন যখন করে ফেলবো, তখন বলো তো এই 4টা অরবিটাল একসাথে মিশিয়ে কয়টা অরবিটাল তৈরি হবে? 4টাই তৈরি হবে। বুঝতে পারছি? এবং এই 4টা অরবিটাল কি হবে? লুপ তৈরি হবে। 4টা অরবিটালে কি হবে? লুপ। আমি আবার বলছি, 4টা অরবিটাল যখন সংকরণে অংশগ্রহণ করার পরে যে 4টা সংকরিত অরবিটাল পাবো, ওই 4টা সংকরিত অরবিটাল দেখতে কার মতো হবে? লুবের মতো হবে। এই যে ভালো করে খেয়াল করবা, এটা কার মতো দেখতে হবে? লুবের মতো। এই যে একটা লুপ, এই যে আরেকটা লুপ, এটা আরেকটা লুপ, এটা আরেকটা লুপ, এরকম লুপ তৈরি হবে। বুঝতে পারছি? এই যে 4টা লুপ তৈরি হলো। এখন
এই লুপগুলোতে দেখো তো একটা করে ইলেকট্রন থাকবে না, এই যে একটা 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 কি করে বুঝলাম একটা করে থাকবে, তুমি একটু খেয়াল করো না। এই যে চারটা সংকরিত অরবিটাল, এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আমি কার্বনী সংকরণ করতেছি। কে সব আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, আমি এটা বলি নাই, যে সব সময় কিন্তু কোনো একটা যৌগের কেন্দ্রীয় মৌলের কিন্তু সংকরণ হয়। কি জানি বললাম, কেন্দ্রীয় মৌলের কিন্তু সংকরণ হয়। এখন প্রশ্ন আসবে যে কেন্দ্রীয় মৌল চিনব কিভাবে ভাইয়া? তো কেন্দ্রীয় মৌল চেনার জন্য বেশ কয়েকটা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে যার সংখ্যা কম থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। আমি আবার বলছি, যার সংখ্যা কম থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল চেনার বুদ্ধি হচ্ছে যার সংখ্যা কম সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। 2 নাম্বার হচ্ছে যার যোজনী বেশি থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। বুঝতে পারছি? আচ্ছা, এই এই যে যার সংখ্যা কম, যার হচ্ছে যোজনী বেশি, সে হচ্ছে কেন্দ্রীয় মৌল, এটা বললাম। এখন তুমি আমাকে বলো, এইখানে যদি মিথেনের কথা বলি, তোমাকে মিথেনের কথা যদি তোমাকে জিজ্ঞেস করি যে মিথেনের সংখ্যায় কার্বন কি সবচেয়ে কম আছে না, যেহেতু মিথেন সংখ্যায় সবচেয়ে, মিথেনের কার্বন সবচেয়ে সংখ্যায় কম আছে, তার মানে এই কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। আর সংকরণটা সবসময় হয় কেন্দ্রীয় মৌলের। তার মানে ভাইয়া আমি এই যে এখানে যে এই যে সংকরণটা করতেছি, চারটা অরবিটালে মেশাচ্ছি, চারটা অরবিটালকে মেশানোর পরে যে সংকরণটা হচ্ছে কোন কার্বনের, কোন মৌলের সংকরণটা হচ্ছে, কার্বন মৌলের বা কার্বন পরমাণুর সংকরণটা হচ্ছে। এই কারণে ভাইয়া এই যে সেন্টারে এখানে আমরা একটা সি লিখে দিব, ঠিক আছে? এখানে লিখে দিব হচ্ছে সি। আচ্ছা, মুছে দিয়ে আরেকবার দেখাই যে সি। এই যে একটা লুপ, এই যে একটা লুপ, এই যে একটা লুপ, আর এই যে একটা লুপ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু আসার কথা, যে আপনি কেন এই আকৃতির করলেন? ভাই মিথেনের আকৃতি তোমার জানা থাকা লাগবে। মিথেনের আকৃতি কিন্তু চতুস্তলিকীয়, এটা তোমাকে জানা থাকা লাগবে যে মিথেনের আকৃতি চতুস্তলিকীয়। এবং আকৃতি না জানলে কিন্তু তুমি সংকরণ করতে পারবে না, তোমাকে আকৃতি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মিথেনের আকৃতি কি চতুস্তলিকীয়, সেই অনুযায়ী আমি এই লুপগুলোকে বসাইছি। আর বলতো এই লুপটারই সংকরণ হয়ে কি হয়েছে, sp3। এই লুপের নাম কি হয়ে গেছে, sp3। এই লুপের নাম কি বলতো, sp3। কারণ ওই যে আম, চারটা আমকে মেশানোর পর কি হয়েছিল, জুস। ওই 4 গ্লাসের কি নাম হয়েছিল, জুস। কোনো গ্লাসকে তুমি বলতে পারো এই গ্লাসে আম আছে? না, আম বলতে পারতা না। ওই 4 গ্লাসে কি আছে, জুস আছে। ওর নতুন একটা নাম হয়ে গেছিল, জুস। তাহলে এই অরবিটালগুলো সংকরণের পরে নাম হয়ে গেছে কি বলতো, sp3। এটারও sp3 নাম, এটারও sp3 নাম, এটারও sp3 নাম, এটারও sp3 নাম। এবার বলো তো ভাই, আমি এর সাথে যুক্ত করব কাকে? কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, 4টা। তাহলে আমি এর সাথে 4টা হাইড্রোজেন যুক্ত করে দিলাম, এই যে 4টা হাইড্রোজেন যুক্ত করলাম। আচ্ছা, ভালো কথা। যুক্ত করার পরে আমার চেহারাটা কেমন দাঁড়াবে খেয়াল করো। এই যেটা হচ্ছে কার্বন, এই যে কেন্দ্রমূলক কার্বন, এখানে যে লুপ ছিল সেই লুপটা বসালাম, এখানে লুপটা বসালাম, এখানেও লুপটা বসালাম, এই যে এই লুপটা বসালাম। এখানে ইলেকট্রন ছিল একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। খেয়াল করো, আমরা জানি হাইড্রোজেন মানে কোন অরবিটাল, এই যে এস অরবিটাল। তো এস অরবিটাল দেখতে কেমন ভাইয়া, গোলাকার। তার মানে 4টা এস অরবিটাল এখানে এসে মুখোমুখি সামনাসামনি ওভারল্যাপিং করবে, এই যে সামনাসামনি ওভারল্যাপিং করতেছে। বা সামনাসামনি ওভারল্যাপিং এর মাধ্যমে কোন বন্ধন যায় তৈরি হয়, সিগমা। বলতো হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন ছিল না, তাহলে ইলেকট্রন এখানে জোড়া হয়ে যাবে না, সবগুলো জোড়া হয়ে যাবে, এই যে জোড়া। খেয়াল করে দেখো, এখানেও এক জোড়া ইলেকট্রন, এখানেও এক জোড়া, এখানেও এক জোড়া, এখানেও এক জোড়া। তাহলে এটা কি ভাই, হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। ভাই এখন যদি তুমি এখানে এটাকে স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারটা কেমন হয় বলো তো। এরপরে তুমি বা দিবা, বা দিয়ে কি লিখবা, কার্বন। কার্বনের মাথায় হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এই পাশে আরেকটা হাইড্রোজেন। এই যে ভাই, এটাই হচ্ছে আমার মিথেনের স্ট্রাকচার। এই যে সংকরণের মাধ্যমে দেখো আমি স্ট্রাকচারটা বের করে ফেলছি। বলো বুঝছে কিনা? ঠিক এইরকম ভাবে আমরা আজকে ক্লাসে, আর আমি কোনো তোমাকে দেখাচ্ছি না কোনো একটা যোগের সংকরণ, কোনো যোগের সংকরণ দেখাচ্ছি না। সামনের ক্লাসে আমরা sp3-র আরও একটা যোগের সংকরণ দেখাবো। দেখানোর পরে আমরা sp2 sp3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকে।